আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর। লেখিকা ডায়না ইমরোজ, পর্ব 23। সুফিয়ান কিছুক্ষণ চুপচাপ থেকে নিস্তেজ ভঙ্গিতে নিরুত্তাপ গলায় বলল, এসব নিয়ে তুমি ভেবো না, স্বপ্নের অর্থ হয় না। ফারদিনা নিচু দৃষ্টিতে তাকায়। সুফিয়ান সিগারেট ফেলে দিল নদীর জলে। ঘাড় ঘুরিয়ে তাকালো ফারদিনার দিকে। আজ মিষ্টি রঙের শাড়ি পরেছে ফারদিনা। শাড়িতে ফারদিনা শরীরের আবেদনময়ী তন্নি শরীরের একটি বাঁক স্পষ্ট, যা সুফিয়ানকে আকৃষ্ট করল। কোমর পর্যন্ত লম্বা খোলা চুলে আজ যেন আফিমের নেশা ধরানো ঘ্রাণ। তাকে আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে, কিন্তু মুখ গম্ভীর হয়ে থাকায় বোধহয় সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠছে না। সুফিয়ানের দৃঢ়তার সাথে বলল, হঠাৎ তোমার মন খারাপ হলো কেন? কিছুই বলছো না। তুমি চুপচাপ থাকলে আমার যেন সব এলোমেলো মনে হয়। ফারদিনা এবার চুপচাপ। সুফিয়ান এর ভালো লাগছে না ফারদিনার নীরবতা। দোষটা তার। সে যদি খারাপ স্বপ্নের কথা না বলতো তবে তার মন বিষিয়ে উঠত না। মনে মনে নিজেকে দোষারোপ করল। নিয়ম অনুযায়ী কেউ দোষ করলে, অন্যের মনে আঘাত দিলে তাকেই শুধরে নিতে হয়। সে আঘাত করেছে ফারদিনার মনে। এখন মনে হলো করার দায়িত্ব তার। সুফিয়ান গলা পরিষ্কার করে বলল, তুমি কথা না বললে নদীতে ঝাঁপ দেব, গভীরতায় ডুবে মরে যাব। তোমার কষ্ট হবে না? ফারদিনা কোনো প্রতিক্রিয়া করছে না। ভুলভাল উপায় মনে হচ্ছে। এই উপায়ে মন ভালো না, বরং খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটা জলে ডুবে মারা যাবে, এটা কেমন উপায়? এটা কোনো মাধ্যমের মধ্যে পড়ে না। সুফিয়ান নিজেই নখ খুঁড়তে শুরু করলো। তারপর ভেবে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার আমার বিয়ের পর আমরা শীঘ্রই বাচ্চা নেব। মেয়ে বাচ্চা। মেয়ে হবে, দেখো, লাল টুকটুকে মেয়ে, তোমার মতো সুন্দরী, তোমার মতো নাক, তোমার মতো চুল, তোমার মতো তেজ, সব তোমার মতো হবে। আমার একটা ফারদিনা হবে। তবে ওর নাম কি রাখা হওয়া যায় বলো তো? সুফিয়ান ঢং করে চিন্তা করলো। বলল, ওর নাম দেব সমুচা। দেখো, সমুচা উচ্চারণ করার সময় মুখটা হয়ে যায়। সুফিয়ান ভেঙিয়ে দেখালো। ফারদিনা সুফিয়ানের কথা শুনে হেসে উঠল। হাসির বন্যা বইল যেন। ফারদিনা হেসে সুফিয়ানকেও নিঃশব্দে হাসল। মুগ্ধতার সাথে তার হাসি দেখল। বলল, এভাবে হেসো না সুন্দরী, তোমার হাসি দেখলে যে পরাণ জ্বালিয়ে যায়। ফারদিনা হাসি নিয়ন্ত্রণ করে বলল, সত্যিই জ্বলে তো? তোমার জন্য অন্তর্জলে পুড়ে ছাই হয়ে যায় আগুনের তাপে, আর সেই উত্তাপে নেভে তোমার একরাশ হাসিই যথেষ্ট। তুমি সত্যিই আমাকে ভালোবাসো? প্রমাণ লাগবে? ঝুঁকে বলল। প্রমাণ দাও। যাও, নদীতে ঝাঁপ দাও, দুষ্টুমি কণ্ঠে বলল ফারদিনা। সুফিয়ান এক ভুরু কুঁচকে বলল, নদীতে ঝাঁপ দিলে কি আমি মরবো না? সাঁতার কেটে উঠে যাব। আমি তো তোমার মায়াজালে আটকেছি, সেখান থেকে আর চাইলেও বেরোতে পারবো না। যদি ভালোবাসা প্রমাণ দিতে হয়, তোমাকে সাথে নিয়ে দেব। প্রমাণের সার্থক আমরাও সফল। এই জন্মে তাহলে আমাদের পূর্ণতা মিলবে না, পুনর্জন্ম আর হবে না। ভালোবাসার প্রমাণ হয় না বুদ্ধ মেয়ে। প্রমাণ সেই চায় যে ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করে নিতে হয়। তোমার আর আমার ভালোবাসার পূর্ণতা পাবে তো? যদি উপরওয়ালা চান নিশ্চয়ই হবে, বলে মৃদু হাসলো। তুমি সত্যি আদিব ভাইয়ের সাথে কথা বলবে? আব্বার সাথে আমাদের বিষয়ে? সুফিয়ান চোখ সরিয়ে নিল। বলল, সময় হোক, আমি তাদের সাথে কথা বলবো। সত্যি বলবে তো? উৎফুল্ল হলো ফারদিনা। সত্যি যদি প্রেমের সেতু বন্ধনে জাগতে পারে, তবে সেই প্রেম সফল হয় না, বুঝেছ? নিস্তেজের সাথে বলল ফারদিনা। সুফিয়ান বলল, এক অক্ষরে জবাব দিচ্ছ যে? কথা বলার ইচ্ছে নেই? আছে। এবার 2 অক্ষরে জবাব দিয়েছ। আমার সাথে একাধিক শব্দ কথা বলবে না? যা আজকাল তাও বলবে। তোমার মুখে প্রতিটি কথাই শুনতে ভালো লাগে। মানুষ গান শুনতে পছন্দ করে। কানে যদি গানের সুর ভেসে আসে, সেই ধ্যান দিয়ে শোনে। আমি তোমার প্রতিটি কথা শব্দের সুরে পাই, যা আমাকে মুগ্ধ করে। তোমার কি সত্যি তোমার হয়ে গেছি? গলায় হাত দিয়ে নম্রকণ্ঠে জিজ্ঞেস করল ফারদিনা। সুফিয়ান ফারদিনার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, তুমি আমার শিরা উপশিরায় গেঁথে গেছো। বলল, মস্তিষ্ক নিউরনের ভাঁজে তুমি।
মানুষ তাই জীবন থেকে সরাতে পারে না যার সাথে দেহের সম্পর্ক থাকে। আত্মার সাথে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না। আর যদি মরে যায়? এরূপ প্রশ্ন করতে ফারদিনার ভালো লাগে। ভালোবাসার মানুষটির চোখে নিজেকে হারানোর ভয় দেখতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে। সেই উপভোগ করে সেই আনন্দ। সুফিয়ান হয়তো তাকে বকাবকি করবে, রেগে উঠবে, এরপর সে আবার রাগ ভাঙাবে। সুফিয়ান উত্তেজিত হলো না, শান্ত হয়ে বসে রইল। শান্ত চোখে চেয়ে বলল, তাহলে আমি তোমার জন্য কবর খুঁড়ব, সেই কবরে তোমাকে নিয়ে চিরদিনের জন্য একটা ঘুম দেব বলে পেছনে হাত রেখে ভর দিয়ে ঝুঁকল। ঠোঁটের কোণে অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি আনলো। নীরবতা কেটে যায় অনেক সময়। নদীর জল শান্ত, কিছু মাঝিরা নৌকা বাইছে, মেলা অনেক মেয়েরা নৌকায় উঠছে। মাঝিরা তাদের নিয়ে নদীর মাঝে চলে যায়। হাসি আর আনন্দে কাটছে আজকের দিন। সুফিয়ান বলল, সময় গড়াচ্ছে, কিছু খেয়ে নাও, যাও। ঝিলমিলকে ডাকি, তুমি সাথে থাকলে খিদে পায় না। সুফিয়ান কিছুটা ধমকের সুরে বলল, নাটক বন্ধ করো, চোখ মুখ শুকিয়ে গেছে। তুমি মেলার দিকে চলে যাও। তুমি আসবে না? তোমার সঙ্গে যাব না, পরে যাব। যদি চলে যাও? যাব না, নদীর তীরে ভালো লাগছে, কিছুক্ষণ বসে থাকি, এরপর আসব। সুফিয়ানের মুখে উদ্বিগ্নতা। ফারদিনা সুফিয়ানের অভিব্যক্তি দেখে কিছু বলল না। তাকে রাগানোর জন্য এবং মেলায় নেওয়ার জন্য বলল, তুমি না আসলে আমি আজমতের সাথে কথা বলবো, ঘুরবো। সুফিয়ানের চোখে অগ্নিময় ভাব নিয়ে তাকালো ফারদিনার দিকে। বলল, ওই বেটাকে আমি সত্যি সত্যি জলে ডুবিয়ে মারব। তুমি কি সেটা চাও? আমি কথা বলবো। ওর দোষ কোথায়? তোমাকেও ডোবাবো। তুমি যা পারবে না তা বলো না। সুফিয়ানের রাগ হলো। আজমতের জন্য প্রসঙ্গ পাল্টে যাচ্ছে। রাগ দেখাতে চাচ্ছে না, কিন্তু না চাইতেও মুখের রং পাল্টে গেল। নিজেকে কয়েক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করে বলল, ভালোবাসি বিষের চেয়েও বিষাক্ত। এই বিষ যে একবার প্রাণ করে, সে এমন কিছু নেই যা পারে না। তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? সুফিয়ান এবার পুরোপুরি রেগে গেল। বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফারদিনাও দাঁড়ালো। সুফিয়ানের চোখ চড়াও করে বলল, অপ্রীতিকর ভাবনা কেন তোমার? ভাবনাটা কে বদলে শুভ কিছু ভাবো। তোমাকে মারবো কেন? তোমার জন্য দরকার হয় অন্য কাউকে মারবো, এটা ভাবতে পারো। তা রেখে সবসময় উল্টোটা ভাবো। তুমি রেগে যাচ্ছ। আমি মেলার দিকে যাচ্ছি, রাগ কমলে এসো। ফারদিনা ঝিলমিলকে নিয়ে ধীরে ধীরে হাঁটতে মেলার দিকে চলে যায়। ফারদিনা যেতে যেতে পেছনে ঘুরে কয়েকবার। সুফিয়ান দেখছে না তার দিকে, নদীর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ এগিয়ে আবার পেছন ঘুরে অনেক আশা নিয়ে এবার সুফিয়ানের সাথে চোখ পড়ল। ফারদিনা এবার হাসি দিয়ে চলে যায়। সুফিয়ান ফারদিনা যাওয়ার পানে দেখছে। যতক্ষণ না ফারদিনার ছায়া আড়াল হলো ততক্ষণ অব্দি চেয়ে থাকলো। রাঙা ঘাস খাচ্ছে। সুফিয়ান ওর কাছে এসে গায়ে হাত বুলিয়ে দিল। বলল, বুঝেছিস রাঙা, মেয়ে মানুষকে বোঝা কঠিন বিষয়, আর আমারটাকে বোঝানো আরো বড় কঠিন কাজ। যা বারণ করব ঘুরে ফিরে সেটাই করবে। ও জানে কোন কথায় আমি রাগ করব, কোন কথায় ওকে দুটো কথা শোনাবো, আর আমার বকাঝকা শোনার জন্যই আমাকে রাগায়। আমার রাগে আনন্দিত হয়, কিন্তু ও জানে না ওকে হারিয়ে ফেলার কথা শুনলে আমার ভেতরটা কেঁপে ওঠে। রাঙা হেরসাধ্বনি তুলে লম্বা সুরে ও যেন বলছে, তুমি ঠিক বলেছ। সে বুঝে না। দিন ফুরিয়ে সন্ধ্যার প্রহর মেলে অসংখ্য মুখ নিয়েছে। চারপাশে মশাল লণ্ঠনের আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠেছে নতুন ভাবে। ভাজা পিঠের গন্ধ চারপাশে মোমো করছে। নাগরদোলা থেকে ঘরের যাবতীয় শব্দ আসছে। তার সাথে নৌকার লণ্ঠন জ্বালিয়ে দম্পতিরা নদীর ঢেউ উপভোগ করছে। রসিক তালুকদার বেশ গম্ভীর মুখে বসে আছেন। গাম্ভীর্যের ব্যাখ্যা তিনিও জানেন না। আজকাল হঠাৎ যেন তার মন ওঠানামা করছে। এতক্ষণ বেশ আনন্দ ছিল। গ্রামের অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে, প্রশংসা করেছে। কেউ কেউ অভিযোগও করেছে। অভিযোগ নিয়ে তার মাথা ব্যথা নেই। প্রশংসা যতদিন থাকবে অভিযোগও থাকবে। অন্যের ভালোর জন্য যতদিন করা হবে, দিন শেষে কোনো না কোনো কারণে তাদের জন্যই ঠকে যেতে হবে। এটা বিচিত্রময় দুনিয়ার একটি অংশ। মানুষের চাহিদা বেশি, যত পায় তত চায়। দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ কারা? যদি প্রশ্ন করা হয়, উত্তর কি মিলবে? দুনিয়াতে সুখী সেই যার চাহিদা কম, যে অল্পতে খুশি। রশিদের কাছে এগুচ্ছে কুদ্দুস। এতক্ষণ পিঠা খাচ্ছিল। পিঠার ক্ষুদ্র একটা অংশ দাঁতে ঢুকে পড়ল। আঙ্গুলের সাহায্যে এনে পুনরায় খেয়ে ফেলল।
রশিদ বলল, অসহ্য, আজকাল তোর ভাবসাব রাক্ষসের মতো হয়ে গেছে। আপনি কি চান আমি না খেয়ে থাকি? আমি অসুস্থ হলে আপনার সেবা কে করবে? ওই দাসীরা? তুই ভালো করেই জানিস আমার শরীরে কোনো নারী স্পর্শ কোনোদিন লাগেনি, আর লাগতে চাইও না। কুদ্দুস মাথা নিচু করে বলল, তাহলে আপনার 4 ছেলে আর মেয়ে আপনার নয়? রশিদ এবার ওর দিকে কটমট করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমি দুধকলা দিয়ে গাধা বসিয়েছি। ওটা সাপ হবে, গাধা না। কুদ্দুস বলল, মেরে তোর চামড়া তুলে ফেলবো। রশিদ আশেপাশে তাকালো। আদিব ও এবং অনুযারীগণ সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। কুদ্দুস বলল, উত্তর পেলাম না। তারা আপনার সন্তান কিনা? আমার আগেও সন্দেহ হতো। আপনার মতো আপনার 3 ছেলে হয় নাই। আদিব ভাই একটু শান্ত। আর ফারদিনা? কথা শেষেই করতেই রশিদ বলল, ওরা আমারই সন্তান। আমার স্ত্রী ব্যতীত অন্য নারীর ছোঁয়া লাগেনি, আর লাগবও না। এটাই বলতে চেয়েছি, বুঝেছিস? বুঝেছি। আমার 4 ছেলে আর মেয়ে আমার সন্তান। কার সন্তান? আপনিই তো বললেন আপনার। রশিদ ছড়ি মাটিতে ঠুকতে ঠুকতে বলল, আজকাল তুই অনেক কথা শিখেছিস, মুখে মুখে কথাও বলছিস। এত সাহস কোথা থেকে এলো? এখন দেব এক কথা আছে, সঙ্গের দোষে লোহা ভাসে। আপনার সাথে থাকতে থাকতে আমারও সাহস বেড়ে গেছে। রশিদ চুপচাপ। ওর সাথে কথা বললে মেজাজ বিগড়ে যাবে। মেলার মধ্যে মাথা গরম করা যাবে না। গলায় কাশি দিল। আশেপাশে অনেক মেয়েরা ঘোরাফেরা করছে। কণ্ঠ শীতল করে বলল, আশপাশে কত মেয়ে ঘুরছে, দেখ কাউকে পছন্দ হয় কিনা। আয় হায়, মাত্রই তো বললেন আপনার শরীরে অন্য কোনো মেয়ের ছোঁয়া লাগতে দিবেন না। এখন মেয়ে দেখতে বলছেন? এই বয়সে বিয়ে করলে আপনার ছেলেরা ছিছি করবে। এখন তাদের বিয়ে করার বয়স। আমি আমার কথা বলিনি কালুর ঘরের কালু, তোর কথা বলেছিস। কুদ্দুস হাঁ করে বলল, তবা তবা, আমি একজনকে ভালোবাসি, তারই চাই, অন্য কারোর দিকে চোখ তুলেও চাই না। রশিদ মুখ ভেঙিয়ে বলল, আহা আমার প্রেমিক পুরুষ রে, এখনই আমার চোখের সামনে থেকে সরে যা। কুদ্দুস তার সামনে থেকে সরে গিয়ে পেছনে দাঁড়ালো। বলল, আপনার পেছনে দাঁড়িয়েছি, আপনার আমাকে এর দিকে চাইতে হবে না, সামনের দিকে তাকিয়ে বলেন। রশিদ হেরে যাচ্ছে। আজ অব্দি সে কারোর সাথে হেরে যায়নি কথায়, আজ হেরে যাচ্ছে। কুদ্দুস ধীরে ধীরে চালাক হয়ে যাচ্ছে। সে আর তাল মেলালো না, প্রসঙ্গ পাল্টে নিল। বলল, ফারদিনা কোথায়? আজমত সাহেবের সাথে গল্প করে। ওর দিকে নজর রাখতে বলেছিস অনুচারীদের। আমার একটা মাত্র মেয়ে। আমিও আবার একটা মাত্র আমার আব্বার ছেলে। আব্বা বেঁচে নেই, আমি আছি। তা তো জেনে আমি কি করব? বড্ড কথা বলিস, বিরক্ত হয়ে যাচ্ছি। যা চায়ের ব্যবস্থা কর। সন্ধ্যাবেলা চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। নিয়ে আয়। কুদ্দুস দ্রুত চলে যায়। আজমত নুরবেগ নদীর তীরে দাঁড়িয়ে একটা ওটা লিখছে। মাথায় বোলার হ্যাট। দিনের বেলা হ্যাট পরে, এখন সন্ধ্যার পরেও কেউ হ্যাট পরে না। ফারদিনা ঝিলমিলের পাশে দাঁড়ানো। ঝিলমিল আজমতকে বলল, আপনার মাথায় ওইটা কি পরা আছেন? আজমত চোখ এক পলক উপরে নিয়ে তাকিয়ে হ্যাটটা খুলে হাতে নিল। হেসে বলল, এটা বোলার হ্যাট। দিনে মোটামুটি রোদ ছিল, তীব্র না হলেও রোদ শীতে আমার সহ্য হয় না, তাই হ্যাট পরেছি। আপনার অনেক ধলা। এত ধলা মানুষ আবার ভালো লাগে না। আপনারে সবাই কি কয় জানেন? ধলা বিলাই। ফারদিনা আজমতের আড়ালে চাপাসরে হাসল। আজমত ঝিলমিলের কথা এড়িয়ে গেল। বলল, ফারদিনা আজ সুফিয়ানকে দেখেনি। সে কেন আসলো না? এসেছে, বিকেল পর্যন্ত তার সাথে ছিলাম। বলেছে পরে আসবে, এখনো দেখছি না। মেলা তো শেষ হতে চলল। ঝিলমিল বলল, সারাদিন সুফিয়ান সুফিয়ান করিস না, আর শুনতে ভালো লাগে না। তুই কাউকে ভালোবাসিস, তুই এসব বুঝবি না। আমি ওই সব চেতনায় নাই, খাই দাই ঘুরি ফিরি। এই জন্যই তোর নাম মুচমুচি আর টুংটাং। আজমত ফারদিনার কথা শুনে হেসে ফেলল। তার হাসির সময় দীর্ঘ হয়। আশেপাশে কিছু মানুষ তাকিয়ে দেখছে। বিদেশি মানুষ দেখা যায় না সচরাচর। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এই বেড়া হয়তো বাংলা কইতে পারে না। আজমত ফারদিনাকে বলল, তুমি অনেক মজার মানুষ, আপনিও ভালো মানুষ, এত প্রশংসা করো না। দেখবো বরফের মতো গলে গেছি। মেয়ে মানুষ এমনিতেই আগুনের মতো, ওদের সংস্পর্শে গেলে ছেলেরা দুর্বল হয়ে পড়ে। ঝিলমিল বলল, সবাই পড়ে না, আপনার শরীর দুর্বল, তাই অল্পতেই পইরা যান। বেশি বেশি বাদাম খাবেন, দেখবেন আর পড়বেন না। ফারদিনা এবারও হাসল। তার হাসির শব্দ হওয়াতে উড়ে গেল, রায়ানের কানে পৌঁছালো। রায়ান তার আলোচনা রেখে ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো। আজমত ফারদিনা ঝিলমিল একসাথে দাঁড়ানো। আজমত বলল, তোমার হাসিও সুন্দর, এভাবে কারো সামনে হেসো না। তখন তার কাঁধে কেউ হাত রেখে হঠাৎ
কেউ হাত রাখায় খানিকটা বিচলিত হলো। চেয়ে দেখল সুফিয়ানকে দেখে ফারদিনা নিশ্চুপ হয়ে গেল। আজমতের সাথে কথা বলা সুফিয়ানের পছন্দ না, কিন্তু সে বলেছে। ইচ্ছে করেই আজমতের সাথে কথা বলছিল। সুফিয়ান আজমতকে লক্ষ্য করে বলল, ফারদিনার হাসি সুন্দর, কিন্তু ও তো তোমার মায়ের মতো, নারীর মানেই মায়ের জাত। আজমত ভুরু উঠিয়ে বলল, এ কি বলছো? তার বয়স তো কত কম। আমার মায়ের সাথে কোনো মিল নেই, মিল আমি এ করিয়ে দিচ্ছি। এই দেখো চোখ, নাক, হাত, চুল যা আছে সব তোমার মায়ের আছে। মনে করে দেখো, মস্তিষ্ক একটু চাপ দাও। ঝিলমিল ফারদিনার কানে কানে ফিসফিস করে বলল, ব্যাটারি ঈর্ষা হইতেছে, ভালোবাসার আরেক নাম ঈর্ষা। আজমত ফারদিনার দিকে একবার, সুফিয়ানের দিকে একবার চেয়ে বলল, মা। আশ্চর্য ডাক, এ ডাক কখনো একজন সুন্দরী নারীকে ডাকা যায় না। সুফিয়ান সবসময় যৌক্তিক কথা বললেও আজও ভুলভাল বলছে। আজমতের মোটেই ভালো লাগছে না। সুফিয়ান হাত ঘষতে ঘষতে বলল, আচ্ছা আর একটু সহজ করে দিচ্ছি, মা ডাকটা অদ্ভুত শোনাচ্ছে তাই না? খালা চাচি এগুলো ডাকা যায়, কি বলো? আজমত মাথা ওড়ালো, আচ্ছা। ঝিলমিল বিড়বিড় করে বলল, বেচারা বাঙালির কথার প্যাচ বুঝতেছে না। মেলার চারিদিকে জমজমাট, সবাই আনন্দিত, যে যার মতো আনন্দ করছে, কিন্তু আনন্দ নেই আদিবের মনে। আজও সে নূরজাহানের অপেক্ষায় ছিল, কোথাও তার দেখা মেলেনি। কৃষ্ণপুরের অনেকের সাথে দেখা হয়েছে, নূরজাহানের কথা সাহস করে জিজ্ঞেস করতে পারেনি। সে কেমন আছে, কোথায় আছে, স্বামী সংসার নিয়ে ভালো আছে তো? হয়তো এখন সন্তানের জননী হয়ে গেছে, আদিব ভাবছে, সাথে ঘন ঘন নিঃশ্বাসের দেখা। আকাশটা ভারী, কারণ না অকারণে বোঝা যাচ্ছে না, ঠিক তেমনই তার মনটাও ভারী। নূরজাহান আসেনি বলে, দেখা হলে আর কি হতো, দু চোখ ভরে একবার দেখতো, তার মুখ থেকে শুনতে চাইতো, তুমি সুখে আছো, যতটা সুখে আমি রাখতে চেয়েছিলাম তার থেকে হয়তো বেশিই আছো। ব্যাস, এতটুকু বলার জন্য অপেক্ষা। সন্ধ্যার আকাশে নীলচে ধূসর ছায়া, বাতাসে হালকা শীতলতা। আদিব একদল জড়ো হাওয়ার লোকের ফাঁক দিয়ে যাচ্ছে, তাদের দিকে ওপাশটাই কাউকে দেখে যাচ্ছে একজন অচেনা সুন্দরী নারী, কালো রঙের শাড়ির উপর হিরে পাথর বসানো। পাথরগুলো মশাল লণ্ঠন এর আলোয় চিকচিক করছে। আদিব ধীরে ধীরে সেদিকে গেল। অচেনা নারীর বেশধারীর রশিদ তালুকদারের সাথে কথা বলছে, তার পেছনে অনুচারীগণ। আদিব এগিয়ে গেল। চেনা নারী আর কেউ না, নূরজাহান। বহু বছর পর অবশেষে সে তাকে দেখতে পেল। আদিব ঘুরে ঘুরে নূরজাহানকে দেখল, চোখ দুটো অস্বাভাবিকভাবে দৃষ্টি মেলল। নূরজাহান আদিবের দিকে দেখে, রশিদ তালুকদার হেসে হেসে কথা বলছে, ভালো মন্দ জিজ্ঞেস করছে, কিন্তু তাদের সাক্ষাৎ বেশিক্ষণ স্থায়ী হলো না। কুদ্দুস এসে হাজির হয়, চোখে মুখে হতাশার ছায়া নিয়ে রশিদের কানে ফিসফিস করে বলল, ওইদিকে চলুন, কথা আছে। রশিদ নূরজাহানের সাথে কিছুক্ষণের জন্য বিদায় নেয়, কুদ্দুসের সাথে নীরবতা স্থানে চলে যায়। নূরজাহান। আদিবের কণ্ঠ মাত্র কিছু শব্দ, কিন্তু বুকের ভেতর ধুকধুক করছে। নূরজাহান কিছুক্ষণের জন্য স্থির থাকে, তারপর হালকা হাসিতে ফোটে তার মুখে। আদিব তুমি? তারা দুজন কিছুক্ষণে চুপচাপ থাকে। বাতাসে শুধু দূরের নদীর ঢেউয়ের কলকল শব্দ। আদিবের চোখে অতীতের ছবি ভেসে ওঠে, যে মুহূর্তগুলো আর কখনো কিছু ফিরে আসবে না। স্মৃতির পাতায় আর ভেবে কিছু হবে না, তার সামনে থাকা মানুষটা এখন অন্য কারো। বহু বছর হয়ে গেছে, আমি ভাবিনি কখনো তোমাকে আবার দেখব। আদিবের কণ্ঠে মিশ্রে তো অনুভূতি, আশা, ব্যর্থতা আর শান্তি। ভালোবাসা মানুষটি হারিয়ে যাওয়ার পর দেখা না হওয়া ভালো, এতে যন্ত্রণা বাড়ে। কেমন আছো? আদিব বিমর্ষ কণ্ঠে বলল, এতক্ষণ পরে? এতটাই আমার প্রশ্নের উত্তর নয়। সন্ধ্যা হয়ে গেছে, আমরা নদীর পাড়ে যেতে হবে, আবার কখনো ভাগ্যে থাকলে গল্প করব। এড়িয়ে যাচ্ছ? নূরজাহান চুপচাপ, আদিবের দিকে স্পষ্ট দৃষ্টিতে দেখল না। কিছুক্ষণ মাটির দিকে দেখলো, কিছুক্ষণ আশেপাশে। আদিব নূরজাহানের আড়ালে চোখের জল মুছল, চোখ দুটো নিমেষে লাল হয়ে গেল। আড়ালে মুছলেও নূরজাহান দেখে ফেলল, কিন্তু বিষয়টি উপেক্ষা করে বলল, আমি যতক্ষণ তোমার সাথে থাকবো তোমার কষ্ট আরো বাড়ে যাবে। আদিব ভেজা চোখে চোখ মেলালো। তার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে সে কত স্বপ্ন দেখেছে, তার সাথে সারাটা জীবন পার করবে, সুখে দুঃখে পাশে থাকবে, একে অপরের হাসি কান্নার সঙ্গী হবে। আজ নূরজাহান ঘর বেঁধেছে ঠিকই, তবে অন্য কারো সাথে। আদিব ভাবতে পারছে না। আমি চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। নূরজাহান বলল,
নতুন করে যাওয়ার কি আছে? জীবন থেকে তো অনেক আগে চলে গেছো। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? সেসব বলতে চাচ্ছি না। আজ দীর্ঘ সময় পার হয়ে গেছে। অতীতের স্মৃতি আর মনে করতে চাই না। তোমার স্বামী কেমন আছে? তাকে দেখতে পাচ্ছি না কেন? নূরজাহানের উজ্জ্বল মুখটা হঠাৎ করেই শীতল হয়ে গেল। নিঃশ্বাসে ভারী কিছুর আভাস। আদিব বুঝতে পারছে না, অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, বলো না সে কেমন আছে? নিশ্চয়ই খুব সুখে আছো। সন্তানের জননী হয়েছ। আর একদিন কথা হবে, আব্বা রাগ করবেন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কিছু লুকাচ্ছ? তোমার স্বামীর কথা বলতেই তোমার আচরণ বদলালো কেন? বলো সব কিছু ঠিক আছে তো? নূরজাহান ভাঙা কণ্ঠে বলল, একটা যুদ্ধে সে মারা গেছে। মারা গেছে? কিভাবে? আশ্চর্য মুখে জিজ্ঞেস করলো রশিদ। কুদ্দুস বলল, কিছুক্ষণ আগে জয়নবের বাড়ি থেকে একজন লোক আসছিল। এসেই বলল, ঝুমকোকে কেউ মেরে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পর্ব 23। একসাথে পর্ব 24ও দিব, সঙ্গেই থাকুন। দ্য সাইলেন্ট ম্যানর পর্ব 24, লেখিকা ডায়না ইমরোজ। ফজরের বাতাসে স্নিগ্ধ শোভন হয়। ফজরের সময় বাতাসে মুসাফিরদের নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে না। ঘুম থেকে উঠে ভোরবেলা হাঁটাহাঁটি করা শরীর এবং মনের জন্য উত্তম। মুসল্লিরা দলে দলে মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে। পরনে জুব্বা, সাদা রঙের, হাতে তসবি, মাথায় পাগড়ি। বিড়বিড় করে হালকা শব্দে জিকির করতে করতে যাচ্ছে। তাদের শরীর থেকে আতরের গন্ধ আসছে। আতর ব্যবহার করা সুন্নত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভোরের বাতাসটা যেন আতরের গন্ধে মিশে গেছে। সুফিয়ানের নাকে আতরের গন্ধ ভেসে আসে। সে আতর ব্যবহার করেনি। তাকে আতরের গন্ধে নাকে আসতে আসতেই তার মনটা কিছুটা হলেও স্বচ্ছ হলো। সে উদ্ভ্রান্ত পথিকের মতো ক্ষেতের আইলে হাঁটছে। গতকাল রাতেও সে আজে বাজে স্বপ্ন দেখেছে, তবে পরিষ্কার করে মনে নেই। গতকাল মেলা থেকে ফারদিনা চলে যাওয়ার পর তার সাথে দেখা হয়নি। রসিক তালুকদার দুই ছেলে রায়ান ও আবিরকে নিয়ে শহরে গেছে। আজ সকালে প্রতি রাজস্ব তোলার পর সে শহরে যান। কি কাজে যান সুফিয়ান জানে না। ফারদিনার সুযোগ কাজে লাগিয়ে দেখা করতে আসবে বলেছে, এখনো আসছে না। আজকাল তার জন্য সুফিয়ান উদাসীন হয়ে থাকে। আত্মার সম্পর্ক মায়ামানি হয়। আত্মার সাথে কেউ মিলে গেলে তাকে ভাবতে না চাইলেও তার ভাবনা চলে আসে। তাই হয়তো ব্রিটিশ লেখক জর্জ এলিয়ট তার গ্রন্থে বলেছে, দুই মানুষের আত্মার চেয়ে বড় কি হতে পারে যদি তার জীবনের জন্য একত্রিত হয়। সব কাজের মধ্যে একে অপরের শক্তি দেয়। সব দুঃখ একে অপরের উপর নির্ভর করে। সব কষ্ট একে অপরের সহায়তা করে। শেষ বিদায়ের মুহূর্তে নীরব ও অমোঘ স্মৃতি এক হওয়া। জর্জ এলিয়ট প্রথম গ্রন্থের প্রধান চরিত্র ছিল ডেরোথিয়া ব্রোক, যিনি ছিলেন ভালোবাসার পাগল। নারী হয়েও সে ভালোবাসার মানুষটির জন্য পথে পথে পাগলের মতো হেঁটেছেন। আজ সুফিয়ান হাঁটবে, তবে সে পুরুষ। পুরুষ ভালোবাসা বেশি পাগল হয়। পুরুষের দেহ শক্তিশালী, কিন্তু দেহের ভেতরে থাকা 12 সেন্টিমিটারের হৃদয়টা যেন দুর্বল। শুধু একজনকে ফিরে ফারদিনা। আজকাল আজমত ফারদিনার হাসির প্রশংসা করেছে। আজমত একজন পর্যটক এবং একজন অতিথি বলে বেঁচে গেছে, নয়তো তার যে চোখে দিয়ে ফারদিনার রূপ দেখেছে সে চোখ উপড়ে ফেলত। মুখ দিয়ে প্রশংসা করেছে, সেই মুখ ভেঙে দিত। ভিনদেশীদের নিজের দেশে সম্মান করতে হয় বলেছে নিমাজ হায়দার। সুফিয়ান কোনোভাবে নিজেকে সামলে নিয়েছেন। সে জানে ফারদিনা ইচ্ছে করেই তাকে রাগায়। ফারদিনা জানে না সুফিয়ানের ঠিক কতটা কষ্ট হয়। বদরু, হাবলু, লাল মিয়া আজ একসাথে খেতে এসেছে। আজ ওদের কাজ ছিল না। কাল সুফিয়ান আসতে বারণ করেছিল। একদিন ছুটি দিয়েছে, পরিশ্রমিক দিয়েছে। ওরাও বলেছে আসবে না, কিন্তু ওরা এসে বাকিদের কাজ শুরু করেছে। সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে। বদরু তার অভিব্যক্তি দেখে বলল, ওই যে আপনার রানী চলে এসেছে। সুফিয়ান উল্লাসিত হলো না। ধীর স্থির দৃষ্টিতে ঘুরে তাকালো ফারদিনার দিকে। আর সে আগে আগে হাঁটছে ঝিলমিল পেছনে, ওর সাথে আজমত। সুফিয়ান ধীর স্থির হয়েই ছিল। হঠাৎ যেন রাগ উঠতে শুরু করলো। না, অকারণে রাগ দেখানো যাবে না। মেয়েরা হয় ফুলের মতো, ফুল তীব্র বাতাসে ঝরে পড়ে। ফারদিনা তার কাছে শুধু ফুল নয়, একটি নক্ষত্র। ফারদিনার হাতে কিছু একটা দেখা যাচ্ছে।
সোনালি কাপড়ে মোড়ানো। ফারদিনা সুফিয়ানের কাছে এসে তীক্ষ্ণ গলায় কাশি দিল, যেন সুফিয়ান তাকে দেখেনি। সুফিয়ান আইলের উপর থেকে উঠে দাঁড়ালো, বলল, খোলা মাঠ থেকে চলো। কোথায়? এমন জায়গায় যেখানে তোমাকে আমাকে কেউ দেখবে না। সেই জায়গা কোথায়? ফারদিনার কণ্ঠে খেলা খোলা ভাব প্রশ্ন হচ্ছে। নীরব ঘরে। সুফিয়ানের মুখে হাসি নেই, একরাশ স্তব্ধতা। সেখানে কি করবে? সুফিয়ান দু কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল, অন্যরা যা করে আমরাও তাই করব। বেয়াদব মেয়ে একটা, সব বুঝেও বাচ্চা সাজে। বলে ফারদিনা বা হাত ধরে তার বাড়ির দিকে নিয়ে যায়। ঝিলমিল ও আজমত হা করে তাকিয়ে রইল। বদরু, হাবলু, লালমিয়া নিজেদের মধ্যে বলল, এদের প্রেমের জোয়ারে ভেসে যাই আমরাও। ঝিলমিল বলল, নিজেদের প্রেমে ভাসো, অন্যের ডার দিকে নজর দিও না। সুফিয়ান ফারদিনাকে নিয়ে ঘরে চলে আসলো। ফারদিনা চেয়ারে বসে আছে। সুফিয়ান চোখ তুলে দেখল ফারদিনার হাতে সোনালি কাপড়টা। জিজ্ঞেস করেনি ওটা কি। টেবিল থেকে একটা বই বের করে সুফিয়ান কিছু পৃষ্ঠা উল্টিয়ে একটা লকেট বের করলো, স্বর্ণের লকেট। ফারদিনা চোখ কুঁচকে বলল, এটা তুমি কোথায় পেলে? আমার মায়ের ছিল। লকেটের ভেতর খোদাই করা দুটো অক্ষর আছে। অক্ষর দুটো স আর ফ। এর দ্বারা কি হতো? স আমার আব্বার নামের প্রথম অক্ষর। আমার মায়ের নাম ছিল ফারহিনা, ঠিক আমার নামের মতো। এতটা মিল। ফারদিনা শীতল হয়ে গেল। হয়তো এটা কাকতালীয়, কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে। আমাদের নাম আর আলাদা করে খোদাই করতে হয়নি। এটা তুমি কি করবে? ফারদিনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে দেব। আমার স্মৃতি হিসেবে রেখে দেবে? স্মৃতি হিসেবে রেখে দিব মানে? ফারদিনা নড়ে চড়ে বসল। কেউ কাউকে ছেড়ে চলে গেলে তার স্মৃতি হয়, হয় দুনিয়া থেকে চিরজনীর জন্য, নয়তো দুনিয়ার কোনো অজানা স্থানে চলে গেলে। সুফিয়ানের দৃষ্টি দিয়ে সে কি করবে? সুফিয়ান তাকে ছেড়ে চলে যাবে? সুফিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি বলতে চেয়েছিলাম, তোমাকে দেওয়া আমার প্রথম উপহার যত্ন করে আগলে রাখবে। তুমি ভুল বললা কখনো? আজ কেন ভুল বললে? কখনো কখনো ভুল বলতে হয়। অপর মানুষটি সত্য যাচাই করা যায় না। কেমন সত্য? এই যে তোমার চোখে হঠাৎ আমাকে হারানোর ভয় ফুটে উঠল। বলে লকেটের দিকে তাকালো। লকেটটা বইয়ের মধ্যে ছিল। ফারদিনার কাছে বিষয়টি অদ্ভুত লাগলো। স্বর্ণ অলংকার দামি জিনিস, গোপন জায়গায় রাখতে হয়। বইতে যে কেউ হাত দেয়। সুফিয়ান একা ঘর থাকে, তার ঘরে কারো আসার সম্ভাবনা নেই। তবুও ফারদিনার মনে প্রশ্ন জমল। বলল, লকেটটা বইয়ের মধ্যে কেন রাখলে? তোমার সাথেই তো চোর থাকে, যদি ওরা নিয়ে যেত। শোনো, দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করতে হয় না, এমন জায়গায় সংরক্ষণ করতে হয় যে জায়গাটি সবার সন্দেহের বাইরে। আমি তোমার বুদ্ধিমত্তা এবং কথার ধরনে বিভ্রান্ত হয়ে যায়। তুমি সত্যিই একজন কৃষক, একজন রাখাল তো? তোমাদের জন্যই কৃষকেরা পিছিয়ে। কৃষকেরা কি মানুষ না? তাদের জ্ঞান থাকতে পারে না? সুন্দর করে কথা বলতে পারে না? অবশ্যই পারে, তারা চাইলে সব পারে। মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। তুমি মানো আর না মানো, আমি ভুল বললেও তুমি সেই ভুলকে আমার সঠিক বিবেচনা করি লকেটটা হাতে রাখবে। সুফিয়ান লকেটটা ফারদিনার গলায় পরাতে যেয়ে ফারদিনার ঘাড়ের দিকে তাকালো। বাদামি রঙের একটা তিল, যেটা ফারদিনার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফারদিনার হাত দিয়ে ধরে দেখলো লকেটটা। সুফিয়ান একটা মাটির পাত্রে জল নিয়ে আসলো। ফারদিনার সামনে ঝুঁকে বলল, নিজেকে দেখো, কত সুন্দর দেখাচ্ছে, একদম পরীর মতো। ফারদিনা জলে দেখছে নিজের প্রতিবিম্ব। সুফিয়ান বলল, চলো দিঘির পাড়ে যাই। দিঘির পাড়ে বক পাখি বসেছিল, তাদের দেখেই পাখনা মেলে উড়ে গেল। আজ সূর্য উঠেছে, সবাই সূর্য এর দেখা মিলেছে। সকাল থেকে কুয়াশা ঘেরা ছিল। তখনকার থেকে এখনকার আবহাওয়ার পার্থক্য অনেক। পরিবেশটা শান্ত, শীতল, কিন্তু কোনো এক কোণে যেন রোদেরা উজ্জ্বল হাসছে। রোদের সৌন্দর্য যেন পরিপূর্ণভাবে ফোটেনি। ফারদিনা দেখছে তীব্র আলো, সুফিয়ান দেখছে না সেই আলো। তার চোখে ফারদিনার রূপ সূর্যের আলোর থেকেও দ্বিগুণ উজ্জ্বল। ফারদিনার গলার লকেটটা রোদে পড়ে চিকচিক করছে। ফারদিনা যেন ঝিলিক মারছে। ফারদিনার হাতে সোনালি কাপড়টা মোড়াচ্ছে, লম্বা লাঠি জাতীয় কিছু একটা। সুফিয়ান জিজ্ঞেস করলো, এটা কি? কখন থেকে দেখছি হাতে। ফারদিনা টান টান চোখে সুফিয়ানকে দেখতে বলল, তোমার জন্য একটা উপহার এনেছি। কি এনেছো? স্বর্ণের বাঁশি। তোমার কণ্ঠে অনেক দিন সুর শুনি না। আজ এখন নয়, অন্য কোনো সময় তুমি তোমার অনুভূতির সুরে বাঁশি বাজাবে। ফারদিনা কাপড় থেকে বের করলো, বাঁশিটা সুফিয়ানের দিকে নিল।
ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সুফিয়ান বাঁশি রেখে দিঘির জলের দিকে তাকালো। নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, যেন সময় থমকে গেছে তার দৃষ্টি জলের দিকে। কিন্তু ভাবনার পাতায় অন্য কিছু। ফারদিনা কিঞ্চিত বিস্ময়ে ডাকলো, সুফিয়ান। সুফিয়ান তার দিকে ডাক খেয়াল করেনি। ফারদিনা এবার গায়ে হাত দিয়ে ডাকলো। ঠিক তখনই সুফিয়ান হুঁশে ফেরে হঠাৎ করে ঝাপসা কণ্ঠে বলল, বিনতি। ফারদিনা সুফিয়ানের মুখে এরকম নাম শুনে আটকে উঠল। বলল, বিনতিকে? কেউ না, জলে থাকা ছোট্ট মাছকে বিনতি বলে। ওদের দেখছিলাম। সুফিয়ানের চোখ এলোমেলো। ফারদিনার চিন্তার ঘূর্ণিতে হারিয়ে গেছে। বলল, মিথ্যা বলছো কেন? আমি তোমার সামনে বসা, তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম, আর তুমি ছোট্ট মাছ দেখছো। কি হয়েছে তোমার? তোমার বাঁশিটা সুন্দর, তবে তোমার থেকে বেশি নয়। মানুষ ভাবনা জগতে স্মৃতি জড়িয়ে থাকে। কি সব বলছো তুমি? ছোট্ট মাছকে বিনতি বলে? বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। তুমি আজ মিথ্যে বলছো না। কিছু একটা বলতে গিয়ে তোমার কণ্ঠ আটকে গেছে। ধুর বোকা, আমি কখনো কথায় আটকে যাই না। ফারদিনা একদম চুপচাপ হয়ে গেল। বিনতি কোনো মেয়ের নাম। সুফিয়ানের মুখ থেকে হঠাৎ ওর নাম বেরিয়ে গেছে। ছোট মাছের নাম বিনতি হয় না। চোখের কোনায় জল জমল। সুফিয়ান ঝুঁকে ফারদিনা চোখের দিকে তাকিয়ে বলল, ইস, আজ আমি শেষ। রাগিনী আজ রাগ করেছে। এই রাগ ভাঙানো মুশকিল। বিশ্বাস করো, আমি সত্যিই মাছের নাম বলেছি। মাছের আরও নাম আছে, বলবো? আব্বা শহর থেকে ফিরে এসেছে। আমি আজমতের সাথে বের হয়েছি বলে আসতে দিয়েছে। এখন চলি। ওই বাদরটাকে আজ রাঙার সাথে বেঁধে ছেড়ে দেব। রাঙা ছুটবে ও মাটিতে গড়াগড়ি খাবে। তোমার কোনো অধিকার নেই আজমতকে কিছু বলার। দ্বিতীয়বার আমি আর তোমার সাথে কথা বলবো না, দেখাও করতে আসবো না। কথা বলতে পারছে না ফারদিনা। রাগে গলা থরথর করছে যেন। বাকি কথা গিলে হনহন করে উঠে চলে যেতে চাইল। সুফিয়ান দাঁড় করিয়ে বলল, শুধু শুধু আমার ওপর রাগ করে এভাবে চলে যেও না। তুমি আমার বিনতিকে নিয়ে থাকো। আমি আজমতের সাথে এখন থেকে কথা বলবো। রাতেও তার সাথে মিশবো, তার ঘরে যাব। দরকার হয় বিয়ে করে বিদেশ চলে যাব, তবু আর তোমার সাথে আসছি না। সুফিয়ানের রাগ চোখ লাল করে ফেলল। ফারদিনা চলে যাচ্ছে। সুফিয়ান তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি না আসলে তোমার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো। ফারদিনা ঘুরে তাকালো না। সুফিয়ানের কানের কাছে ফারদিনার বলা শেষ কথাগুলো ভাসছে। আজমতের সাথে মিশবে, তার ঘরে যাবে, বিয়ে করে চলে যাবে। সুফিয়ানের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে। রাগ দমন করার জন্য সিগারেট বের করলো। সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল। কেউ যখন মাত্রাতিরিক্ত রেগে যায় তখন হৃদস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বেড়ে যায়, রক্তে অ্যাড্রেনালিন এবং কোর্টিসল বৃদ্ধি পায়। এতে শরীর যুদ্ধের মতো প্রস্তুত হয়ে যায়। সুফিয়ান রাগের প্রয়োগ করার মতো কিছু পেল না। ফারদিনা চলে গেছে। এখন রাগ দেখিয়েও কিছু হবে না। নিয়ন্ত্রণ করেছে নিজেকে। মাথার পেছন দিকে ঝুঁকে সূর্যের বরাবর তাকালো। সূর্যরশ্মি সরাসরি তার মুখে পড়েছে। তাপ সহ্য হচ্ছে। সূর্যের তাপ এর থেকে ফারদিনার শেষ কথা বেশি তিক্ত ছিল। আশেপাশে অস্থির চোখে তাকালো। হাতে বাঁশিটা দেখলো, আলতো করে স্পর্শ করলো, যেন একটি স্বর্ণ নয়, তুলার তৈরি। সন্ধ্যার সময় কুসুম রান্নাঘরে খুঁটিনাটি কাজ করছে। আজ সারাদিন ভেবেছে ফারদিনাকে কিভাবে পাওয়া যায়। ও যেদিন থেকে এ বাড়িতে প্রথম এসেছে সেদিন থেকে ফারদিনাকে দেখে প্রেমে পড়েছে। ফারদিনা সেদিন উড়িয়ে দিলেও বলেছে তার সিদ্ধান্ত জানাবে, কিন্তু জানায়নি। কুদ্দুস হতাশায় ভুগছে। বিকেলের দিকে একজন তান্ত্রিক এর নাম মনে আসে, কালীচরণ তান্ত্রিক। সে কালো জাদু করেছে আজ দীর্ঘ 30 বছর ধরে। কালীচরণের খোঁজ দিয়েছে রশিদের অন্যতম বিশ্বস্ত অনুচারী। কুদ্দুস ফারদিনার জন্য তান্ত্রিকের খোঁজ করেছে। বিষয়টি লুকিয়ে মিথ্যা বলে সেই তান্ত্রিকের সন্ধানে যায়। তার কাছে বিস্তারিত বলার পর একটা মাটির পাত্রে জল দিয়েছে। বলেছে এই জল রাতে 12টার আগেই যেন ফারদিনাকে খাওয়ানো হয়, তাহলে সে কুদ্দুসের প্রেমে পড়ে যাবে। কুদ্দুস হাসছে। আজ সে ভীষণ খুশি। ফারদিনাকে নিজের করে পাবে। সময় শুরু হয়ে গেছে, এখনই খাওয়ানো দরকার। হাতে জলের পাত্র নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে দেখলো রশিদ তালুকদার বৈঠকখানায় বসে আছে, সাথে রায়ান ও আবির এবং জেবুনেসা। কিছুক্ষণ পর রায়ান, আবির ও জেবুনেসা চলে যায়। রশিদ বসেই আছে। কুদ্দুস জলের পাত্রটা পুনরায় রান্নাঘরে নিয়ে গেল। রশিদ বিষয়টি দেখে ডাকলো, কালু, খেজুরের রস নাকি? নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে, রস খেলে ভালোই হবে। কুদ্দুস মহাবিপদে পড়ল। রশিদ শহরে গিয়েছিল। এত তাড়াতাড়ি শহর থেকে আসার কথা নয়। কুদ্দুস কি করবে বুঝতে পারল না। অপ্রস্তুতভাবে উত্তর দিল, জল তেষ্টা পেলে জল খেতে হয়, রস না। মাথা গরম করিস না, নিয়ে আয়। কুদ্দুস নিয়ে আসলো, কিন্তু এটা রস না, জল, কালো জাদুর জল। এই জল কিছুতেই খেতে দেওয়া যাবে না। প্রসঙ্গ বদলে কোনোভাবে এখান থেকে ছুটে পালাতে হবে। সোজা ফারদিনার কাছে। কুদ্দুস বলল, আপনার না শহরে যাওয়ার কথা?
মাঝপথে গিয়ে ভাবলাম আজ না গেলেও চলবে, পরে একদিন যাব। কেন আমি আসতেই বুঝি তুই খুশি হসনি? আপনার বাড়ি, আপনি আসবেন, আমার ভালো লাগা না লাগাতে কি আসে যায়? বকবক না করে রস দে। এটা রস না তাহলে কি? কুদ্দুস এখন কি বলবে? রশিদের থেকে এত সহজে পালাতে পারবে না বলে মনে হয় না। রশিদ শরীর পাত্র ঢুকিয়ে বলল, কি হলো? কি আছে এটাতে? এমনভাবে ধরে আজ রেখেছিস যেন তোর প্রাণ লুকিয়ে রেখেছিস। তেমনই। দে দে দে, জলদি দে। তোর সাথে ঝগড়া করা আমার কোনো ইচ্ছে নেই। রসটা দে দেখি। ঘুম দিতে হবে। রস খেলে ঘুম হয় জানিস তো? না, সবে জানলাম। আমি রস দেব না, আমার খাওয়ার জন্য এনেছি। পাত্রটা আমার কাছে দে। তুই হাঁ করে আমি ঢেলে দেই। তুই এক চুমুক খা, বাকিটা আমি খাবো। না, কিছুতেই দেব না। তাদের কথোপকথনের মাঝে হাজির হয় ফারদিনা। সে বলল, তোমরা কি নিয়ে কাড়াকাড়ি করছো? দেখ মা, কালু আমাকে রস খেতে দিচ্ছে না, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আয় যা। রেগে গেল রশিদ। ফারদিনা কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কি কুদ্দুস ভাই, রসটা দিচ্ছ না কেন? আব্বা খেতে চাচ্ছে, দাও। বলে ফারদিনা কুদ্দুসের হাত থেকে রসের পাত্রটা নিয়ে রশিদের দিকে দেয়। কুদ্দুস ভয়ে নিজের হাত নিচে কামড়েতে শুরু করলো। ফারদিনা অতিথিশালার দিকে চলে গেল। রশিদ রস বুঝে জল খেতে বলল, হতচ্ছাড়া, এটা তো জল। এতক্ষণ আমার সাথে মস্করা করছিলি? কুদ্দুস কিছু না বলে নিজের ঘরে দৌড়ে চলে যায়। দরজাটা কপাট বন্ধ করে দিল। বিছানায় ধপ করে বসে পড়ল। আজ ওর অবস্থা ফারদিন দফারফা হয়ে যাবে। তান্ত্রিক কালীচরণ বলেছে, এই জল যে খাবে সে সাথে সাথে ওর জন্য বশ হয়ে যাবে, ওর প্রেমে হাবুডুবু খাবে। কালীচরণ এর কালো জাদু আজ কোনোদিন বিফলে যায়নি। রশিদ নিশ্চয় এখন ওর ঘরে আসবে। কুদ্দুসের ভাবনা শুরু হওয়ার আগে দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসলো। নিশ্চয়ই রশিদ। কুদ্দুস কোনো মতে দরজা খুলে বলল, দরজা এখনই ধাক্কাধাক্কি করছে। দরজা ধাক্কানোর আওয়াজে কুদ্দুস লাফিয়ে উঠল। আজ দরজা ধাক্কানোর কথা ছিল, ফারদিনার হলো না। সবকিছু এলোমেলো হয়ে গেল। এবার রশিদ চেঁচিয়ে ডাকলো কুদ্দুসকে। কুদ্দুস উত্তর দিল, আমি ঘুমিয়ে পড়েছি, আপনি আপনার ঘরে যান। যতটা সম্ভব জোর গলায় উত্তর দিয়েছে। দরজার ওপাশে শব্দ গেছে বলে নিশ্চিত হলো না। রশিদ আবার ডাকলো। কুদ্দুস ধীর পায়ে হেঁটে দরজার দিকে গেল। মুখটা একটা গামছায় পেঁচিয়ে ধরলো। রশিদকে কোনোভাবে মানানোর চেষ্টা করতে হবে। মনে মনে প্রার্থনায় দরজা খুলে দিল। রশিদ নরম গলায় বলল, তোর এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? আপনি আমার ঘরে কেন? আজ আমি তোর সাথে ঘুমাবো, সর। বলে কুদ্দুসের খাটের ওপর বসে। কুদ্দুস চোখে মুখে ভেজা ভাব এনে বলল, আমার সাথে কেন ঘুমাবেন? তোকে আমি সারাদিন বকাঝকা করি, আজ থেকে আর বকাঝকা করবো না। তাছাড়া এতদিন তোর ভালোবাসা আমি বুঝতে পারিনি। কুদ্দুস রশিদের সামনে গিয়ে বলল, আমার বকেন, মারেন, বেশি বেশি কথা শোনান, তবুও আমার ঘরে থেকে যান। তুই আমার সাথে এরকমটা করিস না। আজ আমি তোর সাথেই থাকবো। কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, ইয়া আল্লাহ, এ কি বলে? আমি এখন কি করব? কই যাব? রশিদ ঠান্ডা গলায় ছড়িয়ে ওর দাঁড়িয়ে ঠুকে বলল, তোর কিছু আমাকে পছন্দ না। আমার অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। কি নেই আমার? সব কিছু আছে। কি চাই তোর বল? কুদ্দুস মেঝেতে বসে পড়ল। কপাল চাপড়ে চাপড়ে বলল, আমি কি করলাম? আমি এখন কোথায় যাব? আপনি দয়া করে আমার ঘর থেকে যান। কেউ আপনাকে এই অবস্থায় দেখলে হাসাহাসি করবে। রশিদ কুদ্দুসের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুই চাস আমি চলে যাই? আমি চলে গেলে যদি তুই সত্যি খুশি হবি? জলদি যান, আর আমি দেখতেছি কি করায় আপনার বশ কাটানো যায়। এটা মনে মিল কালু, বস না। আপনার ছেলেরা দেখবে, হাসবে। আপনার ঘরে যান। তোর ঘরে থাকলে সমস্যা নাই। তুই আমার ঘরে চল, বেশ মজা হবে। কুদ্দুস বসা থেকে শুয়ে পড়ল মেঝেতে। কান্না করতে করতে বলল, আমি আর কোনোদিন তান্ত্রিকের কাছে যাব না। আল্লাহ, এবার আমাকে মাফ করে দাও। রশিদ বলল, চুপ, কাঁদিস না, আমি আগেই যাচ্ছি, তুই পরে আয়। রশিদ যেতে যেতে কয়েকবার পেছন ঘুরে কুদ্দুসকে দেখল। কুদ্দুস মনে মনে স্বীকার করলো, এবারের মতো বেঁচে গেছি, কিন্তু যত দ্রুত সম্ভব বশ কাটাতে হবে। রশিদ গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। চাঁদের আলোয় তোর মুখ জ্বলে, হৃদয়ে আমার শুধু তোরে ডাকে, বাতাসে ভেসে আসে নাম তোর, প্রেমের নামে মন খুশিতে নাচে। জেবুনেসা রশিদের সামনে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো। রশিদ দাঁড়িয়ে গেল। জেবুনেসা ফিসফিস করে বলল, ভাই শুনেছিস, গতকাল মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়ে গেছে। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পর্ব 24। এখানে লেখিকার নোট লিখেছে, বানান ভুল থাকলে ছোট্ট একটা সস দিয়ে টুস করে ইনবক্সে দিয়ে দাও। ফ্ল্যাশব্যাক এর সাথে গল্পের মূল কাহিনী, এরপর বর্তমান নিয়ে শেষ। ফ্ল্যাশব্যাকের সাথে গল্পের মূল কাহিনী, এরপর বর্তমান নিয়ে শেষ। গঠনমূলক মন্তব্য আশা করছি। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পর্ব 23-24। লেখিকা ডায়না ইমরোজ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম জান্নাত। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন এবং গল্প কেমন লাগছে নিয়মিত আমাকে জানাতে ভুলবেন না।
আর দিন দিন এটার ভিউ কমে যাচ্ছে। যদি এভাবে ভিউ কমতে থাকে রেগুলার ভিডিও দিতে পারবো না। তাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আসছি, আল্লাহ হাফিজ।